যার বাপের বাড়ি ফোন আছে, 10টা ফোন আছে, সে রাত্রেবেলা উঠে একবার ফোন করে বলতে পারতো না যে ডিভোর্স আমার মত নাই, তুমি কেস করো? আপনি শুধু নিজের দরকারেরটুকু ইসলামের আইন মানবেন, আর বিয়ের আগে যে আচ্ছা ঠিক আছে, বউয়ের সাথে পরকীয়া মানে অবৈধ প্রেম করলেন সেটা মানবেন না? আমার বাড়ি মাগুরা, আমার বাড়ি বগুড়া, মাগুরা টু বগুড়া, মাগুরা টু বগুড়া। এ তো অনেক দূর। আমারে পছন্দ করো, আমিও তোমারে পছন্দ করি। পছন্দটা সৌন্দর্য, রূপ যৌবন এগুলোর উপর না থাকে। তুমি তোমার দেখছো, ছবিদিন দেখছো, কিন্তু আমি তোমার দেখবো না। না দেখাই লাগবে। হ্যাঁ, তার সাথে মানে একটা মনের সম্পর্ক। 21 ফেব্রুয়ারিতে আপনার বিয়ে হলো, এখন আমি শুট করছি জুলাই মাসে, 21 জানুয়ারি টু জুলাই, এই মাত্র 5 মাসে এত ভালোবাসা থেকে ডিভোর্স কেমনে আসে ব্রাদার্স? আমি তারে অ্যাকসেপ্ট করে নিবো, আবার কোনো সমস্যা নেই। 10টা বিয়ে দিলে সমান কোনো সমস্যা নেই। কাউসার ভাই, প্রেম হইল বড়লোকের মেয়ের সঙ্গে, আর মেয়েটা নিজে ইচ্ছে করে আপনারা বিয়ে করলো, বিয়ে করার পরে আবার তার মন ঘুরলো, সে এখন ডিভোর্স দিতে যাচ্ছে। এই যে পুরো গল্পটা, এই এই আপনার এই জীবনের এই অধ্যায়টা শুরু হলো কখন থেকে? আমাদের প্রথম কথা হয় 2019 সাল অনলাইনে, ওই, যখন এইচএসসি রেজাল্ট হয়। এইচএসসি রেজাল্টের সময়। আপনি কি তখন এসেছে দিচ্ছেন? না, ওর তখন এইচএসসি ছিল, রেজাল্ট ছিল। হুম, তখন থেকে আমাদের কথা হয়। হুম। কথা হইতে হইতে মানে ফ্রেন্ডশিপটা একটু গভীর হয়। আস্তে আস্তে ফ্রেন্ডশিপ থেকে দুইজনের ভালোবাসা তৈরি হয়। এটাকে না দেখে অনলাইনে ভালোবাসা হয়ে যাবে? অনলাইনে ভালোবাসা তৈরি হয়, এটার ভিতরে অনেক ই আছে, রহস্য আছে। কিরকম? আমাদের সম্পর্কটা আসলে অন্যান্য সম্পর্কের মতো না। আমি তাকে বলছিলাম যে, বেথি তুমি তো আমারে পছন্দ করো, আমিও তোমারে পছন্দ করি। পছন্দটা সৌন্দর্য, রূপ যৌবন এগুলোর উপর না থাক। তুমি তো আমার দেখছো, ছবিদিন দেখছো, কিন্তু আমি তোমার দেখবো না। না দেখাই লাগবে। হ্যাঁ, তার সাথে মানে একটা মনের সম্পর্ক। হুম, আসলে আমি এখনো এটাই বিলিভ করি। একটা মানুষের শারীরিক, মানসিক সবচাইতে বেশি জরুরি হলো আসলে মনের ব্যাপারটা। তো আমি তখন তারা বলছি যে, আমাদের যখন প্রথম দেখা হবে তখন আমি তোমারে দেখবো। এর আগে তুমি কোনো সময় তোমার ছবি মানে কোনো কিছু তুমি আমারে দিবা না। ওর আইডিতে ছিল না এসব কিছু? না, ওর আইডিতে অন্যান্য ছিল, কিন্তু ফুল লতা পাতা এগুলি? হ্যাঁ, এই টাইপের ছিল। আর আমি ওরে নিষেধও করছিলাম যে তুমি কোন সময় এরকম আপলোড করবা না, দিবা না। যে আমাদের যদি দেখা হয়, ফার্স্ট টাইম যখন আমি তোমারে দেখবো তখন থেকেই। ওকে। তাছাড়া এমনিতে এরকম ছবি দেওয়ার তোমার দরকার নেই। আমি তোমারে ফার্স্ট টাইম দেখেই, তুমি যেমন তোমার যদি হাত পা না থাকে কিংবা তুমি যদি খোঁড়া হো, তাতে আমার কোনো সমস্যা নেই। হুম। তুমি যেমন তেমনই। তা বলছে এটা কি কেমন করে হয়, এটা কি হয়, এটা সম্ভব? আমি বলতেছি সম্ভব। যখন দেখা হবে তখন তখন বুঝতে পারবো তুমি। তো আমাদের ফার্স্ট দেখা হয় 2021 সালে। ওর বাড়ি মাগুরা, হুম। ও যশোরে। আর আপনার বাড়ি? আমার বাড়ি বগুড়া, মাগুরা টু বগুড়া, মাগুরা টু বগুড়া। এ তো অনেক দূর। অনেক দূর, প্রায় 250 কিলো এরকম হবে। মানে জার্নির পথ প্রায় 6-7 ঘন্টা। হ্যাঁ, এরকম। আর ওই রোড তো অতটা ভালো রোড না। বগুড়া থেকে ওইদিকের গাড়ি মানে চলে না। বগুড়া থেকে ঢাকা বলেন, চিটাং বলেন, এদিকে গাড়ি চলে। কিন্তু ওদিক থেকে ডিরেক্ট গাড়ি, সরকারি বিআরটিসি ছাড়া ওরকম কোনো গাড়ি চলে না। হুম। তো তার সাথে দেখা করার প্ল্যান প্রোগ্রাম হয়। তাই বলি যে আমি এই তারিখে আর, তা বলতেছে আচ্ছা ঠিক আছে। কিন্তু পরে দেখি আবার তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। তো বলতেছে না, আসার দরকার নেই। আমি বলছি আমি আসবো, মানে এই তারিখে আসবোই, আমি আসবোই। তো সে হয়তো ভাবছে যে আমার দেখার পর যদি কাউসার পছন্দ না করে, হুম। আমার যদি ভালো না বাসে, তো এরকম ভাবছে। তো তার সাথে কথা হয়েছিল যে যদি প্রথম দেখা হয়, আমি তো খুব শাই পারসন, আমি একটু লজ্জা পাই। মেয়েদের কখনো হাত ধরা হয় না কিংবা ইয়ে করা হয় না, একসাথে মিল করা হয়। তো বলতেছে আচ্ছা সমস্যা নাই, হাতটা নয় আমি ধরবো নি, আমার এরকম করে বলছে। তো দেখা করার তারিখ ঠিক করা হয়, কিন্তু ও বলে যে না, ওর মনের ভিতর ভয় ঢুকে গেছে হয়তো বা, আল্লাহ জানে তার মনে মধ্যে কি ছিল। তো আমি আসি, যশোরে আসি, ট্রেনে করে আসি। আর যশোরে আমার একটা ভাইয়া ছিল,
ভাইয়াটা আমার খুব করছে, অনেক স্নেহ করেন। নাম হলো নূর, নূর ভাইয়া। সে এখনো আমাকে নাম করে। ভাইয়াটা অনেক ভালো, তার সাথে আমার সব ধরনের কথাবার্তা হয়। যদিও ভাইয়াটাও অনেক কষ্ট পাইছে জীবনে, তার বিশেষটা নাই বলি। আর তার মাধ্যমেই আসলে ওর সাথে আমার দেখা করাটা হয়। তো ভাইকে বলছি যে আমি অমুক তারিখে আসবো, ওই তারিখে আসবো, আপনি একটু আমার কইরেন, সাথে থাকেন। আমি তো যশোরে কোনো কিছু চিনি না, আর ও চিনে না। ওর বাড়ি মাগুরা, ও যশোরে থাকে, ও হোস্টেলে যায়, কলেজ যায়, এরকম। ওর তো ওই রকম চেনা জানা কোনো কিছুই নাই। তারপর দেখা করারই হয়। আমি আসছি যশোরে, আসার পর ওর কল দিই, ও কল ধরে না, করে না। আমি তার মনের ভিতর ভয়, যদি কাউসার আমার দেখে যদি মানে পছন্দ না করে, আপনি যশোরে ঘুরে বেড়াচ্ছেন, তখন সে ফোন ধরতেছে না, তো মহা মুশকিল। মহা মুশকিল। তো রাত্রে এক রাত পার হয়ে গেছে, ফোন ধরতেছে না। তার নূর ভাইকে বললাম যে এরম এরম, অত ফোন ধরে না আমার। আপনি ছিলেন কোথায়? নূর ভাইয়ের কাছে? না, আমি হোস্টেলে ছিলাম, মানে হোটেলে উঠছিলাম। আর আমি আসলে তার প্রতি খুব ইমোশনাল, একদম দুর্বল, তার প্রতি অনেক দুর্বল। তো রাত্রে আমি অনেক চিন্তা ভাবনা করছি যে এত কষ্ট করে আসলাম, তো তারে মেসেজ করছি। তো মেসেজে রিপ্লাই করছিল কেন মনে নেই সঠিক। তারপরে আমার সাথে কথা হয়েছে, আমি মানে প্রায় কান্না করে ফেলছি অনেক অবস্থায়। তা বলছে আচ্ছা ঠিক আছে, দেখা করবো, আসছে। আর আমি নূর ভাইয়ের সাথে গেছি। নূর ভাইয়ের বাইক ছিল, বাইকে করে ফুল কিনছি, ফুলের দোকান থেকে ফুল কিনছি। ফুল কিনে, এটা হলো বিমানবন্দর রোড, যশোর বিমানবন্দর রোড। ওখানে একটা সুন্দর একটা পার্ক আছে, ছোট একটা পার্ক, মানে লোকজন বসার মতো পার্ক। ওখানে তোমার ফার্স্ট মিট হয়। ফার্স্ট মিট আরবপুর নামে একটা জায়গা আছে, ওখানে ওর সাথে দেখা হয়, কিন্তু ওরে নিয়ে রিক্সায় করে নিতে যাওয়া হয়, ওখানে যাওয়া হয়, পার্কে যাওয়া হয়। ওখানে বসেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম আমরা। নূর ভাইকে বলছিলাম যে আমরা একটা ভিডিও মেক করি। তো আমি নূর ভাইকে শিখাই দিয়েছিলাম যে এরকম এরকম করে ভিডিও বানানো। টিকটকটায়? না, একটা মিউজিক ভিডিওর মধ্যে একটা ভিডিও তৈরি করছিলাম, সেটাই করে অনেকও পাঠাইছি, ও দেখে খুশি হচ্ছে। কিন্তু যখন আমরা দেখা করছি, প্রথমে ওর মন খারাপ ছিল যে কাউসার কি আমার পছন্দ করতেছে না করছে। আমি একটু কম কথা বলছিলাম, মানে একটু ভয় ভয় পাচ্ছিলাম। প্রথম একটা মেয়ের সাথে দেখা কথা, আমি চুপচাপ আছি। তো ও বলতেছে যদি এরকম হয় তাহলে তো হবে না। তো পাশ থেকে তার হাতে স্পর্শ পাইলাম আমি, মানে সামনের দিকে নূর ভাইয়ের দিকে তাকিয়ে আছি, নূর ভাই আমাদের পিছনে বসে আছে। তো তার হাতের প্রথম স্পর্শ, মানে কেমন একটা অনুভূতি, আসলে প্রকাশ করার মতো নয়। আপনার এখনো তো মুখে খুশি লেগে রয়েছে। খুশি লিগে আছে বলতে, তার চিন্তা ধারণা তাকে তো আমি বলতেই পারি না। এত কিছু যে হয়ে যাচ্ছে এখন, যখন মাথার ভিতর টেনশন চলে আসে তখন নিজেকে করতে পারি না। আসলে আবেগে চোখে পানি চলে আসে। আসলে এত সুন্দর একটা সম্পর্ক তারা এভাবে শেষ করে দেবে, আসলে আমি চিন্তা ভাবনাও করি নাই। আর তাদের পরিকল্পনা এত সূক্ষ্ম, নিঠুর হতে পারে, আসলে কেউ চিন্তা করে নাই। দেখা হওয়ার পর থেকে বিয়ের দিকে আগাইলেন কেমনে? বিয়ে করলেন কত তারিখে? বিয়ে করছি আমরা 2024 সালে 21শে জানুয়ারি, মানে এই বছর 21শে জানুয়ারি? এই বছর 21শে বিয়েটা কি আপনি করতে চাইছেন না সে করছে? আসলে বিয়ের চিন্তা ভাবনা তো দুইজনের ছিল, কিন্তু আমি চাইছিলাম তাকে ফ্যামিলিগতভাবে প্রস্তাব দিয়ে যদি নিজের করে নেওয়া যায়। যদিও মনে মনে ভাবছিলাম তার ফ্যামিলি বড়লোক মানুষ, তারা মানবে না হয়তো বা, হুম। কিন্তু নিজের ভিতর একটা ছিল যে তারা যদি মনে করে যে ছেলের কোনো নাই, ছেলে গরিব মানুষ হলেও তার কোনো ব্যাড হ্যাবিট নাই, ছেলে একটা চা, বিড়ি, সিগারেট, পান কোনো কিছু খায় না,
এরকম একটা ছিল। আর সে আমার সাথে তো দেখে আমার ভালোবাসছিল। তার কাছে আমি কোনো সময় বলি নাই যে আমার এ আছে, ও আছে। আমি সবসময় ক্লিয়ার কাট থাকার চেষ্টা করছি যে আমি গরিব মানুষ, আমার কোনো কিছু নাই। তাকে সবসময় এই কথাই বলছি। তো সেও জানতো যে আমরা গরিব মানুষ। বিয়ে করলেন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, 21শে জানুয়ারি। 21শে জানুয়ারি। কোন জেলায় বিয়ে করলেন? যশোরে গিয়ে আবার? না, যশোরে ও বারবার আমারে আসতে বলতো যে আ আমার তো দেখা হইছে আবার। কিন্তু তারপর আবার বগুড়া গেছি। তো ও আমারে বারবার বলে যে, "প্রস্তাব যেহেতু দিছো", প্রস্তাব দিয়েছিলাম তার বাড়িতে, কিন্তু তার ফ্যামিলি রাজি হয় নাই। আচ্ছা। তার ফ্যামিলি মানে ইনিয়ে বিনিয়ে অন্যদিকে নিয়ে যায়। হুম। আমারে বলে, "মনি, ওরে তো করবো, ওর নার্সিং করতেছে, ওরে দিয়ে চাকরি-বাকরি করাবো, চাকরি-বাকরি করবে। তারপর বিয়ের চিন্তা ভাবনা করতেছি।" কিন্তু ওর ফ্যামিলির পরিবারের লোকজন অন্যরকম প্ল্যান করছে। হুম। সরকারি চাকরিজীবী, তার ফার্মেসির দোকানদার। মানে ভালো একটা জায়গায় বিয়ে দিতে হ্যাঁ, চাইছে। ভালো একটা জায়গা। সব বাপ-মাই চায়। এটা অস্বাভাবিক কোনো কিছু না, স্বাভাবিক। তারা তো আর খারাপ চায় না। কিন্তু আপনি ধরেন যে মানে বিয়ে এক্সাক্ট বিয়ের ঘটনাটা কোন জেলায় হলো? আমরা বিয়ে করছি বগুড়াতে। মানে আপনার জেলায়? হ্যাঁ, আমার জেলায় বিয়ে করছি। মেয়ে তার মানে এখানটা আসছে। কেমনে আসলো? ও যশোরে ছিল। যশোরে তো নার্সিং করতেছিল। হ্যাঁ। এই ইতেও নার্সিং করতেছিল। নার্সিং করা অবস্থায় আমারে বলে যে, "যশোরে আসো, লুকায় বিয়ে করে রাখি।" আমি যশোরে আসছিলাম। আমারে বলে যে, "তুমি তো বিয়ে করলা না।" আমি বলি যে, "লুকায় বিয়ে করা সম্ভব না। তোমার পরিবারের সাথে আবার তুমি কথা বলো।" তো বাড়িতে সে আবার কথা বলছে কিনা জানি না। সে বাড়িতে গেছিল। বাড়ি থেকে আবার যশোরে আসছে। এসে অসুস্থ হয়ে পড়ছে। তার ফ্যামিলি মানে তার আব্বা মানে খুব মানে কঠোর, মানে প্রশাসনের লোকজন তো। উনি র‍্যাবে ছিল, তারপর বিডিআরে ছিল। জানি না ওর সাথে কেমন আচরণ করে। সে আমারে বলত যে তার আম্মা এখনো ধরে তারে মারে। মায়ে মারলে এটা অস্বাভাবিক কোনো কিছু না। সে ভুল করলে মারতে পারে। কিন্তু তার আব্বারে দেখে সে খুব ভয় পায়। তা আমি তারপরও ওর আব্বার সাথে কথা বলছি। প্রস্তাব দিছি। তার আব্বা আমারে বলছে যে, "ঠিক আছে, যেহেতু বলছো, ও তো ওর আম্মুরে বলতে পারতো, ও তো বলে নাই।" হুম। তো আমি তার আব্বারে বলার পর আমারে বলে যে, "আচ্ছা, যেহেতু বলছো, আমরা দেখব। হুম। একটু সময় নিয়ে তারপর তোমারে জানাবো।" তো উনি আর ফোন-টোন আমারে দেয় নাই। আমি ১০-১৫ দিন পর আবার ফোন দিয়েছি। আমি সবকিছু খোলামেলা বলছি যে, "আমার আব্বা এরকম ছোট্ট একটা ব্যবসা করে, কাঁচা সবজির ব্যবসা করে। আমি ছোট একটা চাকরি করি। একদম নিম্ন পর্যায়ে চাকরি করি।" তো উনি শোনার পরেও বলছিল, "আচ্ছা, ঠিক আছে।" আর আমি সবকিছু বলে দিছি ক্লিয়ার কাট। আমরা কয় ভাই-বোন, পারিবারিক অবস্থা কি, বাড়িঘর কি, সবকিছু তার কাছে ক্লিয়ার করছি। তারা আশা দিছে, দিয়ে তার আব্বা আর আমার ফোন ধরে না। মানে আমার তো উত্তর দেওয়ার মতো কোনো পাবে না। হুম। আমি সবসময় তো মানে করেই বলছি, সবকিছু পরিষ্কার করেই বলছি। সে আমার ফোন ধরলে আমারে কি উত্তর দিবে? উত্তর দেওয়ার মতো তার কাছে কোনো ওয়ে ছিল না। মানে তারপরে যশোর থেকে মেয়ে ভেগে চলে আসে ইয়েতে বগুড়া বিয়ে করার জন্য। বিয়েটা তো করলেন ভাইয়া। বিয়ে করার পরে উনি কি থেকে গেল ওখানে নাকি আবার যশোর ফিরে গেল? বিয়ে করার পর বলতে ও আমারে বারবার বলার পরেও আমি তো যশোরে আসিনি। তাই আমি ওরেও একবার বলছিলাম, "আচ্ছা, ঠিক আছে, লুকায় বিয়ে করবনি।" এরকম বলার পর তো প্রতিদিন ও একই কথাই বলে, একই কথাই বলে। মেসেজে, কলে সবসময় একই কথাই বলে। তা আমি একবার বলছি, "আচ্ছা, ঠিক আছে, করব। তুমি বগুড়ায় এসো।" তো বলে, "না, তুমি যশোরে আসো।" মানে ও আমার বারবার রিকোয়েস্ট করতে থাকে। আমি বলছি, "না, এভাবে না। তুমি যদি বগুড়া আসো তাইলে হবে। তুমি বগুড়া আসো। আসলে আসো, না আসলে এভাবে হবে না।" আমি মনে করছি ওর সাহস হবে না। আমি চাইছি যে পারিবারিকভাবে সবকিছু হোক। হুম। তারা মেনে নিক। সে তো প্রাপ্তবয়স্ক। তার বয়স হইছে, বড় হইছে। তার সিদ্ধান্ত নেওয়ার আছে, অধিকার আছে। তো সে আমার কথা করে নাই। আমি বলছিলাম, "তাহলে বগুড়া আসো।" তো বগুড়া যাওয়ার কেমনে কি করবে? আমি বললাম, "পালবাড়ি থেকে তুমি পাবা। যশোর পালবাড়ি থেকে বাসের টিকিট পাবা।" তো বাসের টিকিট খোঁজাখুঁজি করছে। আমি ফোনের লাইনে ছিলাম। পাই না। পরে ওরে বললাম,
তাহলে ট্রেনের টিকিট পাইতে পারো। তো ট্রেনের টিকিট কেটে পরদিন বগুড়া চলে গেছে। এর মধ্যেও আমি তো ছুটিতে ছিলাম। সেদিন আমার স্যারও আমার ফোন দিছে যে কাউসার কি তুমি ডিউটিতে জয়েন করো। তা আমি আমার ফ্রেন্ডকে বললাম যে স্যারের সাথে একটু কথা বল। তুই আমার আমার কথা স্যারকে বল যে হঠাৎ বিয়ে শাদী এরকম। তা ও স্যারকে বললো, স্যার এখন বলতেছে যদি এরকম হয় তাহলে ও তো যদি ডিউটিতে না আসে তাহলে ওর বেতন কাটা হবে। তা বলতে আচ্ছা ঠিক আছে স্যার বেতন কাটেন, কিন্তু ইমার্জেন্সি এখন ছুটি লাগবে। তো বগুড়া গেছে। বগুড়া তো ডিরেক্ট ট্রেন পাওয়া যায় না, যশোর থেকে যাইতে হয় সান্তার, বগুড়া সান্তার, মানে এটা বগুড়ার প্রায় লাস্ট এরিয়া। যশোর থেকে সান্তার জংশনে গিয়ে নামছেও। তো ওখান থেকে ওর পিক করে নিয়ে বগুড়া এসে আমরা আমার 4জন ফ্রেন্ডকে করছি, অবগত করছি যে বন্ধু এরকম আমার গার্লফ্রেন্ড এরকম আসছে বিয়ের জন্য। তো বলতেছে সমস্যা কি। তো ওরে নিয়ে কত টাকা কাবিনে বিয়ে করছিলেন? কাবিন, আমি তো গরিব মানুষ, আমার ছিল স্বপ্ন ছিল তারে যদি আমার কাছে যদি ধরেন 2 লাখ 3 লাখ 5 লাখ টাকাও থাকতো তাহলে আমি সেই টাকা দিয়ে বিয়ে করতাম। আর আমার কাছে যদি 2 টাকা থাকে, 2 টাকা ওরা আমি আগেই বলছি, আমার কাছে যদি 2 টাকা থাকে আমি 2 টাকা দিয়ে তোমার বিয়ে করবো। আমার সামর্থ্য তো যদি না হয় আমি অযথা 5 লাখ 10 লাখ টাকা ধরবো কিন্তু তোমার 1 টাকাও দিব না, এরকম আমি করবো না, অন্য মানুষের মতো এরকম করবো না। তো বলছে সমস্যা নাই, তুমি 1 টাকা দাও 2 টাকা দাও, কোনো সমস্যা নেই। তো পরে আমার কাছে প্রায় 20-22 হাজার টাকা তখন হাতে ছিল। তখন আমি ছুটিতে ছিলাম, বেতন আমার কাছে ছিল না, 20-22 হাজার টাকা কাছে ছিল। তো 5,000 টাকা ওরে দিছি। আর ওর তো টাকা পয়সা ব্যাপারে কোনো মানে কোনো বিষয়ে আমি তো ছাড় দিই নাই। ওর কোনো সময় কোনো কিছু লাগলো না লাগলো ও বলেও না। অন্য মেয়েদের মতো মানে লোভী টাইপের না। ওর কোনো কিছু দিতে হলে জোর করে নিতে হয়। ওর মন মানসিকতা অন্য মেয়েদের মতো না যে আমার এইটা দাও ওইটা দাও। তো 5,000 টাকা তো কাজই তো বিয়ে করাবে না। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে যেহেতু করাবেন না তাইলে আর কি করার। তা আমার ফ্রেন্ডরা জানে যে না করাইলে কাছে মন খারাপ করবে। তা ফ্রেন্ডরা বলতেছে আচ্ছা করেন। তা আমার ওয়াইফকে বলা হইলো যে তুমি কি এই অল্প কাবিনে রাজি আছো? তা বলতেছে হুম রাজি আছে। তা কাজী এখন বলতেছে যে তোমরা আবার পরামর্শ করে এসে যাও। আলাদা একটা পাঠাইলো, রুমে পাঠাইলো, পরামর্শ করে এসো। তাই আমি বললাম যে আমার কাছে তো টাকা পয়সা নাই, এই কত টাকা পয়সা আছে, আর ও সব কিছু জানে আমার কাছে কত টাকা আছে। তো এসে বললো যে ওই টাকায় 5,000 টাকায় আমার কাছে একটা হরিণ মার্কা নতুন চকচক একটা নোট ছিল, মানে ওটা আমার খুব প্রিয় ছিল, ওটা আমি ব্যাগে রেখে দিতাম। চিন্তা ভাবনা করছিলাম যখন আমার বউ হবে আমার বউকে আমি যেই কয়টাকে দিব 1 টাকাও সাথে দিব, এরকমই ছিল। তো 5,000 টাকা কাবিনে বিয়ে করার আগে এখন কাজী বলতেছে যে এটা করে রাখো, এটা ভিডিও করে রাখা লাগবে। তা আমি বলতেছি না এগুলো কোনো ভিডিও হবে না, ভিডিও করা যাবে না। তা বলতেছে না তোমার ফোনে করো। তা এখন ওই জায়গায় যদি ওটা ঝামেলা করে, কাজী যদি ঝামেলা করে, এখন ভিডিও করছে, ভিডিও করে ফোনে রেখেছি যে ও রাজি আছে কিনা। ও মুখ দিয়ে বলছে যে আমি, কাজী জিজ্ঞেস করছে ও বলছে জোরাজোরি করা হচ্ছে কিনা। জোরাজোরি করা হচ্ছে। তো বিয়ে শাদী করে বগুড়াতে 8 দিন আমরা বগুড়াতে 8 দিন ছিল তখন। আর তখন যশোরে ওর ছিল ডিউটি মিস হচ্ছিল, ওর ইন্টার্নি চলতেছিল, ওর নার্সের শেষ টাইম। আমি চাইতেছিলাম যে ওর পড়াশোনার ক্ষতি না হোক। তা ও আমারে বলে তুমি আমার সাথে যেয়ে আমার দিয়ে আসবা। তাই আমি মজার ছলে বলতেছি না আমি তোমার সাথে যাবো না, তুমি একাই যাবা। এই কথা বলছি ও কান্নাকাটি শুরু করে দিছে। তো পরে
বললাম এই বোকা তোমারকে আমি একা ছাড়বো। তো পরে ওরে নিয়ে যশোরে আসছি, যশোরে এসে রেখে এসি, মানে দুইজনের মন এতটা খারাপ হয়েছে কি বলবো, ওরে ছেড়ে যেতে ইচ্ছা করতেছিল না আর ও আমার সাথে যেতেছিল না। পরে কষ্ট করে গেছি, যাওয়ার পর এই যে ধরেন 21 ফেব্রুয়ারিতে আপনার বিয়ে হলো, এখন আমি শুট করছি জুলাই মাসে, 21 জানুয়ারি তো জুলাই, এই মাত্র 5 মাসে এত ভালোবাসা থেকে ডিভোর্স কেমনে আসে ব্রাদার্স? এই জায়গায় ডিভোর্সটা আসলে হয় অনেক সময় ছেলে মেয়ের সমস্যা থাকে। আপনার কি সমস্যা ছিল? আসলে আমাদের স্বামী স্ত্রীর মন মানসিকতা বলেন, টাকা পয়সা বলেন, সাংসারিক খরচ বলেন, যে কোনো কিছু বলেন, কোনো দিক দিয়ে সমস্যা ছিল না। আমি গরিব মানুষ হলেও মাসে 18-20 হাজার টাকা ইনকাম করি। আমার পরিবারে ওইরকম খরচ দিতে হয় না, আমার আব্বা ইনকাম করে। মানে নিজের টাকা আপনি গ্রামে একটা সংসার চালানোর যোগ্যতা রাখেন। হ্যাঁ, একটা মেয়েকে ই করা আসলে আমার কাছে ওইরকমই না। আর আমার বউ যে লেভেলের একটা মানুষ, ওর মতো আসলে মানুষই হয় না। ও খুব কম খরচে, ওরে আমি জ্বালাই, অনেক সময় জ্বালাই যে তুমি তো না খেয়ে মরে যাবা। ও যখন হোস্টেলে খাওয়া দাওয়া করে, প্রত্যেক দিন নাকি ওর খাওয়ার খরচ 30, 35, 40 টাকা যায় মাত্র, প্রত্যেক দিনে। সেও কি আপনার মতো চিকনা চাকনা? সেও আমার মতো সুখ না। ছবি আছে? হ্যাঁ, ছবি আছে। ফোনে ছবি দেখান দেখে। তো মেয়েটা অনেক ভালো। এখন ছবি বলতে অনেক ছবি তো আছে, এখন কাপল পিক দেখাবো নাকি? যেটা ইচ্ছা দেখেন। আমার শুধু আপনার মানে 35 টাকা খাওয়া খরচ হয় যে মানুষটা, হ্যাঁ, তাকে হ্যাঁ। দেখার ইচ্ছা যে কত চিকনা, যে কতটা আসলে আসলে মেয়েরা এরকমই হয়। সে আমার ওয়াইফ অনেক ভালো, আর ওর বান্ধবীরাও আসলে ওইরকমই, যারা হোস্টেল থেকে পড়াশোনা করে, যারা এরকম সীমিত খরচ করে করে। তো আপনারই সেম কপি। হ্যাঁ, এর মধ্যে আপনি আমার সাথে যখন গল্প করছেন, আমি ছবিটা দেখালাম না টেকনিক্যাল কারণে, বিকজ অফ গল্পের শেষে হয়তো আপনি শুনবেন যে তাদের ডিভোর্স হয়ে গেছে। এনিওয়ে, আপনি যখন বিয়ে করলেন, আপনি আমাকে অফেয়ারে বলছিলেন যে একটা পর্যায়ে আপনার ওয়াইফ বলে যে সে প্রেগনেন্ট। হ্যাঁ। এখন প্রেগনেন্ট ও যখন ছিল, যশোরে ছিল, তখনও তার ইন্টার্নি চলে। বগুড়া থেকে আসার পর আমাদের নিউজটা দেয়, তখন আমি শুনে অনেক খুশি হয়েছিলাম যে বিয়ে করলাম, অল্প কিছুদিনের ভেতরে আমরা আব্বা আম্মা হইতে যাচ্ছি এরকম। সেও খুশি হয়েছিল, কিন্তু তার যখন তার পরিবারের কথা মনে পড়ছে যে তার পরিবার এতটা কঠোর, এত কিছু হয়েছে ওর বোনের জীবনে, তার জীবনে আরো কি হবে, তার পরিবারের সবাইকে দেখে সে ভয় পায়। একমাত্র ছিল, ফ্রি ছিল, ওটা তবু মানে টুইন, আর দুইজন দেখতে সেম টু সেম, আর একটা বড় বোন আছে, একটা ছোট ভাই। মানে সেম টু সেম হইলে বিপদ না, বউ আর শালি তো মিলে যাবে। কিন্তু আমি চিনতে পারবো, আর মানুষ সবাই যদি ভুল করে, ওর আব্বা আম্মা চিনতে পারবে। আমি আমি আমার মানুষকে ছাড়া আসলে অন্য মানুষের প্রতি অতটাই নাই। এখন তাকে যদি 1000 মানুষের ভিতরে যদি করা হয়, নেক্সট করা হয়, তাও আমি চিনতে পারবো। ওর মতো সেম টু সেম যদি হয়, তাও আমি চিনতে পারবো। সে ভয় পাইতেছিল, তার পরিবারকে ভয় পাইতেছিল। এই আপনাদের বেবি যে হবে, সেটা কি প্রথমবার দেখা হওয়ার পরেই নাকি তার মাঝে আবার দেখা হয়েছে? যখন বিয়ে করি, বিয়ের পর ও যখন ঈদে আসে, যশোরে আসে, তখন আপনি দিয়ে গেলেন, তারপরে হ্যাঁ, শুনলেন যে হ্যাঁ। অবস্থা। দিয়ে যাওয়ার পর যখন মানে ওই যে 7 দিন ছিল ওই সময় কনসেপ্ট করছে। হ্যাঁ, তখন যখন না হয়, পিরিয়ড হচ্ছিল না, যখন পিরিয়ড হচ্ছিল না, তো ভয় পেয়ে গেছে যে আমার তো পিরিয়ড হইলো না। আমিও জানি যে ওর কত তারিখে হয়, কোন সময় হয়। তো আমি বলতেছি, আচ্ছা এটা তুমি তো খাইছো, ওষুধ খাইছিলা, তোমার ওরে ঔষধও খাওয়ানো হয়েছিল, কিন্তু ঔষধ আসলে সবসময় কাজ করে না, ওষুধ কাজ করে না। কিন্তু ওষুধ খাওয়ানো হয়েছিল, তাও দুইটা ওষুধ খাওয়ানো হয়েছিল। মানে সে এই টাইমটা আসলে হয় নাই, আসলে কিছু একটা টাইমের মধ্যে উল্টাপাল্টা হয়েছে। যাই হোক, ওষুধ কাজ করে না, নিলে আমাদের পদ্ধতিটা বলছিল। এখন আল্লাহ দিছে, কিন্তু তার ফ্যামিলির চাপ সে সহ্য করতে পারবে না। তো আমার বলতেছে এরকম, আমার তো পিরিয়ড হইলো না। তারপরে কিছুদিন যাওয়ার পর বলতেছে আমার তো পেট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, পেট বেড়ে যাচ্ছে, পেট উঁচু হচ্ছে। তো আমিও খেয়াল করলাম, হ্যাঁ আসলে ঠিক, পেট উঁচু হচ্ছে। আর তার সামনে লাইসেন্স পরীক্ষা। এই সময় এখন আমাদের কি করা উচিত? আর তার ফ্যামিলি সম্পর্কে আমি তখন একটু অবগত হয়েছি যে তারা কঠোর। অতটাও বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পারছি যে তারা কঠোর। তো আমি বলি, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু সামনে পরীক্ষা, দুইজনের মতেই করা হইলো। ও বাড়ি যাবে ওই সময়, জিন্সে করে ফেলতে হয়েছে, তাই তো? ঔষধ, এখন ঔষধ পাওয়া যায়।
ওষুধের নামটা না বলি, ওরে বলা হইলো যে কি করবো। তা আমি ওরে মজা করেই বলি, তুমি মানুষ ভালো না, তুমি আমার প্রথম বাচ্চাটা নষ্ট করে দিবা, হ্যান করবা ত্যান করবা। কিন্তু আসলে তার পরিবারটা খুব কঠোর। এইরকম কঠোর পরিবার বাংলাদেশে আর দুই চারটা আছে কি না আসলে জানা নেই। আমি বুঝতে পারিনি তখন, এখন বুঝতে পারতেছি। ওর সঙ্গে যখন ধরেন যে আবার সব নর্মাল করলেন, আপনার ফিজিক্যালি সে ঠিক হলো, তারপরে সে গ্রামে গেল, দেন ব্রেকআপের সুর বা ডিভোর্সের সুর কখন থেকে আপনি টের পেলেন? ডিভোর্সের শুরু এই যে গত রোজার ঈদের সময় থেকে এরকম শুরু। রোজার ঈদ মার্চে গেল না? হ্যাঁ, হ্যাঁ। ওই সময় বাচ্চাটা নষ্ট করা হয়েছে। ও বাড়িতে গেছে। তো তার প্রচুর কষ্ট হয়েছে। ওষুধ খাওয়ার পর কষ্ট হয়েছে। তার আম্মা বলতেছে যে তোরে হাসপাতালে নিয়ে, তার আম্মা মনে করছে যে এমনি পিরিয়ডের সমস্যা, এমনি অনেক সমস্যা, কিন্তু আজকে হয়তো বা কষ্ট বেশি হইতেছে এরকম। কিন্তু তার যে কি সমস্যা সে জানছে আর আমি জানছি। তার দিকে তাকায় আমি করতে পারি নাই। আসলে সে অনেক কান্নাকাটি করছে আর অনেক কষ্ট পাইছে। সেই লেভেলের কষ্ট পাইছে। তো কষ্ট পাইছে, সে যে একা কষ্ট পাইছে, সে হয়তোবা ব্যথাটা অনুভব করছে, কিন্তু মনের দিক থেকে আমি অনেক কষ্ট পাইছি যে আমাদের প্রথম বেবি পরিবারের ইতে ভয়ে নষ্ট করা লাগতেছে। তো বাচ্চাটা নষ্ট করার পর আমি চিন্তা ভাবনা করলাম, ও তখন বাড়িতেই ছিল। চিন্তা ভাবনা করলাম যে অনেকদিন তো হয়ে গেল, ওর বড় দুলাভাইরা তো, বড় বোন আর মানে যে বড় দুলাভাই, ওদেরও রিলেশনশিপ ছিল, ওরা রিলেশন করে বিয়ে করছে। ওই ভাইয়ের বাড়ি হলো রাজশাহীতে আর আমার বাড়ি বগুড়া, মানে রাজশাহী বিভাগ বগুড়া জেলা, মানে ডিস্টেন্স অতটা বেশি না। আর আমি মনে করলাম যে তাকে হয়তো বা বললে হয়তো বা কোনোভাবে হেল্প করতে পারে। তো তার আমি বললাম যে তোমার তোলা ভাইকে আমি বলবো। তা বলতেছে না, বলা যাবে না, বললে খুব খারাপ হয়ে যাবে, ঝামেলা হবে, হ্যান ত্যান অনেক কিছু বলছে। তা আমি তার কথা অতটা করি নাই, গুরুত্ব দিই নাই। তারপরেও একটা পর্যায়ে আমি তার দুলাভাইকে বলছি, ফোনে বলছি যে ভাই আমরা এরকম বিষয়ে করছি, এখন দেখেন কি করা যায়। এইভাবে লুকায় তো আর কোনো কিছু হয় না। বিয়ে শাদী করছি, এখন আপনাদের ভরসা করে বলতেছি, আপনি যদি বড় ভাই, আপনিও রিলেশন করে বিয়ে করছেন, যদি হেল্প করেন। সে এখন আমার আশা দিছে, সেই সুন্দরভাবে আশা দিছে, তার মতো মানুষ আর দুনিয়াতে নাই। হ্যাঁ ভাইয়া, তুমি যেহেতু বিয়ে করছো, তোমার কাবিন নামাটা আমার দিও। তা আমি বলতেছি কাবিন নামা ভাইয়া দেওয়া লাগবে না, ওর কাছে আপনি জিজ্ঞেস করে শুনে নিন। তো ওর কাছে জিজ্ঞেস করছে, ও বলছে যে হ্যাঁ বিয়ে কর। রাত্রে আমার বউ আমার করছে, মেসেজ দিছে যে রাত প্রায় 1টা কত মিনিট, যে আব্বু আসছেন, ফোন হয়তো বা নিয়ে নিবে, কপালে খারাপ থাকলে এরকমই হয়। তার উপর যে এরকম প্রেশার আসবে, আসলে আমি এরকম মানে কল্পনাই করতে পারি নাই যে তার উপরে এরকম প্রেশার আসবে। তার ফ্যামিলি এত 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 বেশি কঠোর, আমি মানে চিন্তাতেও নিয়ে আসি নাই। তো তাকে মারধর করা হয়েছে, তাকে তার মা আব্বা ধরে মারধর করছে, পরে তার বোন ধরে মারধর করছে। তার সে বাড়িতে থাকতে থাকতে মানে বিরক্ত হয়ে গেছে, মানে বিরক্ত হয়ে যাচ্ছিল যে আমার স্বামী কোথায়, আমি কোথায়, আমাদেরকে হয়তোবা মাইনে নিবে না, আলাদা করে দিবে, এরকম চিন্তা ভাবনা তার মাথার ভিতরে ঢুকে গেছে। সে জানে যে তার ফ্যামিলি কেমন। তো পরে তাকে তার খালার বাসায় বাড়ানো হয়েছে, খালার বাসায় নিয়ে গেছে, আশেপাশের লোকজন যাতে না জানে যে বিয়ে শাদী করছিল, এরকম এখন ঝামেলা হইতেছে, আশেপাশে কেউ যাতে না জানে। তাকে তার খালার বাসাতে, ছোট খালার মনে বাসায় নিয়ে গেছে। ওখানে সে কদিন না খেয়ে থাকছে, না খেয়ে থেকে তার অবস্থা খারাপ, মারধর করছে তারে। যখন আমি দেখছি, মানে একটা ফর্সা মানুষ যে এরকম মানে টর্চারের কারণে যে কালো হয়ে যায় আর এরকম মানুষ হয়ে যায়, মানে চিন্তার বাইরে। মানসিক যন্ত্রণা। মানসিক যন্ত্রণা। সে একটা মেয়ে মানুষ, তার উপর ছেলে মানুষ কিভাবে হাত উঠায় আর এতগুলো মানুষ কিভাবে করে। যদি সে ছোট মানুষ হইতো, সেই হিসাবে আলাদা, সে বড়। লাস্ট কথা নাকি তারপর আবার কথা হয়? তারপরেও আমাদের কথা হয়, মানে টুকটাক কথা হচ্ছিল, মানে দিন যাচ্ছিল, কথাবার্তা মানে কমতেছিল। ফোন দিলে দেখি ফোন ওর ভাই ধরে, ওর বাপ ধরে, মানে ওর কাছে ফোন ছিল না তখন, মানে ওকে টর্চারিং করে অন্যদিকে মোটিভেট করা হচ্ছিল। লাস্ট কথা হয় কবে আপনার সাথে? ওর সাথে লাস্ট আমার তারিখ ওই রকম মনে করতে পারতেছি না, তবে ডিভোর্স হওয়ার
কিছুদিন আগে ওর সাথে আমার লাস্ট কথা হয়েছে। কি বলছিল লাস্ট দিন? লাস্ট দিন মেসেজ ওইটা ও করে নাই, মেসেজ অন্য কেউ করছে। ওর মেসেজ আমি বুঝি হুম। যে তোমার অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না, তোমার অত্যাচার আমি আর নিতে পারতেছি না, এরকম মেসেজ দিয়ে বলে যে আমি বাড়ি থেকে চলে গেলাম। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে গেলাম। তো আমি তো বুঝতে পারছি এই মেসেজ ওর হতে পারে না, ওর ফোন অন্য কারো কাছে আছে। তা আমি ওর অন্য আদার্স ইতে খোঁজ লাগাই যে ফোনটা কার কাছে আছে আসলে। তো পরে জানতে পারি, যদিও এই জায়গার নাম মেনশন করা যাবে না, বুঝতে পারি যে ফোন ওর বোনের কাছে, ভাইয়ের কাছে, বাবার কাছে, বিভিন্ন মানুষের কাছে থাকে। কিন্তু ওর কাছে তখন ফোন ছিল না। ওকে টর্চারিং করে বাড়িতেই করে বাধ্য করছিলেন লিটারালি। আসলে কিন্তু আপনার কি এটা কখনো মনে হয় যে ভাইয়া এই জামানায় 18 বছরের ঊর্ধ্বে একটা মেয়ে, তাকে কেউ জোর করলো আর সে ডিভোর্স দিয়ে দিবে তার স্বামীটা, আপনার এটা মনে হয় এত সোজা? এত সোজা না, কিন্তু তার ফ্যামিলির ক্ষেত্রে সোজা। তারা যেভাবে ওই মেয়েটা যদি আপনার সাথে সংসার করতে চায় তাহলে তো ওর বাপের বাড়িতে ওর দরকার নেই তো। ওর বাড়িতে তখন একটা মেয়ের বাড়ি তো তার জামাই বাড়ি, এবং আপনার বিয়ে করছে, আপনার সে বাড়ি পর্যন্ত ছিনে, দেন হোয়াটস রং? না, এই জায়গায় জায়গায় কি এই জায়গায় আরো কিছু কথা আছে। তার শুনান, বোঝেন আমাকে। তার ফ্যামিলি তার ফ্যামিলি লার্ন ব্যারিস্টার হোক, আমার কি, সে তো তার ফ্যামিলিতে থাকতেছে না, বিয়ে করে সে স্বামীর সংসার করবে। কিন্তু এই জায়গায় তার ফ্যামিলি, আমার যতদূর মনে হয় তার ফ্যামিলি এই জায়গায় তারে ভয় ভীতি দেখাইছে কি, তুই যদি কাউসারের সাথে যাস তাহলে হয়তো বা তার ফ্যামিলি, তার কাকা পুলিশ অফিসার, আর তার মা ছিল র্যাবে ছিল, পরে বিডিআরে ছিল, তাকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাইতে পারে যে তুই যদি যাস তাহলে ওরে। ওর ক্ষতি হবে। হ্যাঁ, এরকম। আমার আপনার এটা বিশ্বাস হলো, আমার কিন্তু হয় না যে আপনাকে রক্ষা করার জন্য সে শাবানার মতো আলমগীরের সাথে বিয়ে করে ফেলবেন, রাজ্জাকরে বাদ দিয়ে। এটা হইল তবে এই জমায় 2024-এ? আসলে এটা বিশ্বাসযোগ্য কারো কাছে না হলেও এটা আমার কাছে বিশ্বাসযোগ্য। এই জন্য মনে হয় আসলে তার মতো মেয়ে আসলে তার মতো মেয়ে হয় না। আমার এই সম্পর্কে কোনো দ্বিমত নাই। আমার দ্বিমতের জায়গা হচ্ছে ব্রাদার, আমি তার বাড়ি থেকে চাপ দিল, সে এত ভালোবাসে আপনারে, আপনার সাথে জীবন কাটাতে চায়, অথচ আপনাকে ডিভোর্স দিয়ে দিল বাড়ির বয়। হাউ রিডিকুলাস ইট কুড বি। এই জায়গায় তার বড় একটা বোন আছে, তার মাথার উপরে শত্রু থাক না কেন, সে তাকে যদি একদিন পালায়ে ভেগে আপনার কাছে চলে আসে, আপনাদের ভিডিও আছে, ডকুমেন্ট আছে, একটা অ্যাডাল্ট মেয়ে, আইন আদালত দুনিয়া আপনার পক্ষে। আইন আদালত সবকিছু আছে, কিন্তু সবসময় পরিস্থিতি হাতে থাকে না। তারা সবাই একদিকে, তাদের ফ্যামিলি, ভাই বোন, বাপ মা সবাই একদিকে, সে একা একদিকে। স্বাভাবিক, কারণ সে তো মানে তার স্ট্যাটাস অনুযায়ী সে সঠিক বিয়েটা করে নাই, তার পরিবার সেটা মনে করে। সে কিন্তু বিয়েটা তো হয়েছে, ভালোবেসে বিয়ে তো হয়েছে। হ্যাঁ, সে বিয়ের আগে আমাদের বলছিল যে এরকম, আমি না বলা পর্যন্ত বলা যাবে না, কিন্তু আমি বিশ্বাস করে ভুল করছি, তাদেরকে বিশ্বাস করে বলে ভুল করছি। সে আমার আগে থেকে নিষেধ করতেছিল যে কাউসার এইগুলো কিন্তু বলা যাবে না, তুমি ভুল করো, এগুলো বইলো না। আপনি আবেগে আমি দুলাভাইরে বলে ফেলছেন, হ্যাঁ, বাপরে বলে ফেলেছেন। এটা বলে আসলে আমার সবচেয়ে বড় ভুল, এটার ভুল। এটা শাক দিয়ে মাছ ঢাক হইতেছে ভাইয়া। মূল জায়গাটা হচ্ছে মেয়েটা থাকতে চাইলে দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয় মেয়েটাকে আটকায় রাখা, কারো পক্ষে না। এখন দুনিয়ার সব মানুষ যদি আমার প্রিয় মানুষের দোষ দেয়, দুনিয়ার সব মানুষ, ধরেন দুনিয়ার সব মানুষ, সবাই মানে আমি যে কথাগুলো বলতেছি সে কথাগুলো অন্য কেউ আপনাকে বলছে এর আগে? সবাই বলছে, কিন্তু তাদের কথা আমার বিশ্বাস হবে না। বুঝতে পারছি। আমি আসলে দুনিয়ার সব মানুষই যদি আমার সামনে এসে যদি বলে, আমার বিশ্বাস হবে না। তার কারণ তাকে আমি চিনি, তার মন সম্পর্কে আমি জানি। আপনি তো জীবনে একটা মেয়ের সাথে মিশছেন। একটা মেয়ে হইলেও আসলে মেয়েদের আচার আচরণ, স্বভাব সবকিছু চিন্তা ভাবনা করলে। মানে আপনি একটা বই পড়ে বলতে চান আপনি পিএইচডি, ভেরি গুড। আমি আপনাকে, আপনার ওয়াইফকে কোনোভাবে ছোট করতেছি না, কিন্তু আমার প্রশ্ন বড় প্রশ্ন, এবং এই প্রশ্নটা আপনাদের কাছে যে আপনার মনে হয় যে ব্যাপারটা এতটা সঠিক। এনিওয়ে, লাস্টলি যদি ভাই আপনার কিছু বলার থাকে দর্শকদের জন্য, আপনার জীবন থেকে শেখার মতো কোনো ঘটনা আপনি ক্যামেরার দিকে তাকায় বলেন। শেখার মতো বলতে আমি এখনো চাই তারা সবকিছু ঠিক করে নি। একটা মেয়ের জীবন আসলে তাকে যদি কোটিপতি একটা ছেলের সাথেও বিয়ে দেওয়া হয়, সে যে সেই জায়গায় সুখে থাকবে সেটার কোনো গ্যারান্টি নেই। সুখ আর আরাম কিন্তু আপনার আলাদা। সাথে সুখে থাকবে সেটারও তো কোনো গ্যারান্টি নেই। আমার সাথে সে যে সুখে ছিল, তার যে কোনো সমস্যা ছিল না। তো 7 দিনের সংসার আপনার, তাও হোটেলে? না, আমার বাসায় ছিল, আমি ভাড়া বাসায় ছিল,
আর তাকে আমি কোনো সময় ছোট করতে পারবো না। আর আমি চাইছিলাম যে দুইজনের ফ্যামিলি একসাথে জানুক, তার ফ্যামিলি আর আমার ফ্যামিলি একসাথে জানুক যে আমরা এই নিয়ে বিয়ে ব্রাদার, করছি। তো তার আপনার ওয়াইফের সঙ্গে যেহেতু আপনার কোনো কথা হয়নি, আমি চাই আপনার ওয়াইফকে আপনি কিছু বলেন। প্লিজ চোখটা এবার একটু উপরে ওঠেন, আপনি কোথায় যেন তাকায় আছেন, ক্যামেরার দিকে তাকে আপনার ওয়াইফের জন্য কিছু বলেন। হয়তো এই ভিডিওটাই শেষ ভিডিও, হয়তো সেটাই দেখবে। ভিডিও আসলে ওর চোখে পড়বে কিনা আমি জানি না। সে যদি, তাকে আমি বলছিলাম যে ইসমাত তুমি যদি কখনো ব্রেনে পড়ে যাও, ব্রেনে পড়ে গিয়ে যদি হাতটা একটু বাড়ায় দাও, আমি তোমার হাত ধরার জন্য সবসময় প্রস্তুত। ওর যদি 10টা বিয়ে দেওয়া হয়, একটা না 10টা যদি বিয়ে দেওয়া হয়, সে যদি মানে করেন, আমি তারে অ্যাকসেপ্ট করে নিবো, আবার কোনো সমস্যা নেই। 10টা বিয়ে দিলে আমার কোনো সমস্যা নেই। আর তার ফ্যামিলি তারে দিয়ে এরকম করাইছে, দুনিয়ার সব মানুষ যদি সবাইকে মাফ করে দেয়, তার ফ্যামিলিকে আমি মাফ করবো না। তার কারণ তারা আমার ফ্যামিলিকে আশা দিয়েছিল যে কাউসার আমি তোমাদের বাসায় আসবো, এসে আমরা সব কিছু নতুনভাবে সব কিছু করবো, যে বিয়ে সাথে যেহেতু করছো এগুলো সব কিছু হাইট থাকবে, আমরা নতুন করে আয়োজন করব, আমাদের এলাকার লোকজন সবাই জানবেন যে প্রস্তাবের মাধ্যমে বিয়ে হচ্ছে। এরকম তারা আশা দিচ্ছে। আশা দিয়ে আমাদের বাড়িতে যায় না তারা। তারা আশেপাশের লোকজন যাতে না জানেন এই জন্য করছে কি, তার বোন থাকে খুলনাতে থাকে, খুলনাতে জব করে, ওখানে টিচিং করে তার বোন। আর তার দুলাভাই একটা আমি কারো গল্প শুনতে চাই না আপনি। বেসরকারি একটা চাকরি করে ওখানে। সেটা এখন কি বলবো, তারা প্ল্যান করছে বিথিকে নিতে নিয়ে যাব, মাগুরা থেকে ডিভোর্স করাবো না, করলে আশেপাশের লোকজন জানবে, সমস্যা হবে। পরে ওরে নিয়ে গেছে খুলনাতে। খুলনা থেকে ওরে, ওর বোনটা সেই লেভেলের মানে রাগে। আমার সাথে একবার দেখা করার কথা ছিল কি আপু, বলছিল যে বিয়ে শাদী করছো, আচ্ছা আমার সাথে দেখা করো, দেখা করে সব কিছুই করো। তো আমি থেকে আসতেছিলাম, মংলা থেকে আসতেছিলাম, তো আমি সময়ের কারণে তার সাথে দেখা করতে পারি নাই। সে কারণে সে একটু ছিল, আপসেট ছিল। তারপর থেকে তার সাথে একটু মনোমালিন্য। তো যখন তারা চিন্তা ভাবনা করছে যে যদি মাগুরা থেকে ডিভোর্স করানো হয়, লোকজন জানবে, এলাকার মান সম্মান মানে এলাকার লোকজনের কাছে তাদের মান সম্মান চলে যাবে, তারা খুলনা থেকে ডিভোর্স লেটার রেডি করে পাঠিয়ে দিয়েছে বগুড়াতে। তো বাংলাদেশের যে আইন, সেই আইন অনুযায়ী একটা ছেলে একটা মেয়ের যদি না থাকে, কোনো দোষ ত্রুটি না থাকে, তাকে যদি একটা সিগনেচার করে ডিভোর্স লেটার পাঠায় দেওয়া হয়, ডিভোর্স হয়ে যায়। কিন্তু ইসলামের যে আইন, সে যতবারই একটা মেয়ে যদি একটা ছেলেকে তালাক, 1000বার তালাক দেয়, তালাক হবে না, ইসলামের আইনে তালাক হবে না। ইসলামী আইনে কাগজে রেজিস্ট্রেশন করার কোনো নিয়ম নেই, মুখে মুখে হ্যাঁ, মুখে করলে হয়, কিন্তু একটা মেয়ে একটা ছেলেকে তালাক দিতে পারে না। ইসলামের আইনে একটা পোলা বউয়ের কাছে অনুমতি না নিয়ে 4টা বিয়ে করতে পারে। সো ইসলামের আইনে চুরি করলে হাত কেটে দেওয়া আছে, ইসলামের আইনে পাথর মারার নিয়ম আছে, হ্যাঁ, ইসলামের আইনে বিয়ের আগে অন্য মেয়ের সাথে প্রেম করা নিষেধ আছে। আপনি শুধু নিজের দরকারেরটুকু ইসলামের আইন মানবেন, আর বিয়ের আগে যে আচ্ছা ঠিক আছে, বউয়ের সাথে পরকীয়া মানে অবৈধ প্রেম করলেন সেটা মানবেন না। সেই সময় তো পাথর মারা উচিত ছিল আপনার। অবশ্যই ছিল। তো সেটা কিন্তু পাথর খাবেন না, এসে আম খাবেন কেন? তা আমি তাদের কাছে, আমরা যে ভুলগুলো করছি তাদের কাছে আমরা ক্ষমা চাইছি যে আমরা আপনাদের কাছে মানে করছি, আমাদের ভুল বুঝতে পারছি যে আমাদের এগুলো করা ঠিক হয় নাই। তাদের কাছে এরকম আমরা বলছি যে আমাদেরকে আপনারা ক্ষমা করে দেন, এরকম বলছি, কিন্তু তারা কোনো কিছু শোনে নাই। এই নিয়ে তারা বুঝতে পারছি। থ্যাংক ইউ ব্রাদার, আল্লাহ আপনার ভালো করুক। আমি চাই আপনি উঠে আসেন, যেভাবে আপনি শুকাইতেছেন, আপনার আগের ছবি দেখলাম আমি। আল্লাহ মাফ করুক, কবে না আপনি পটাশ করে পয়সম পড়ে যান। নিজের শরীরের যত্ন করেন। এখন ডাক্তারের সার্টিফিকেটও দেখলাম পকেটের মধ্যে, কিন্তু ওষুধের জ্ঞান নেই আপনি। ঔষধ খেয়ে কি হবে, জীবন আসলে সব তো শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 1 মাস সব কিছুই শেষ হয়ে যাবে। এখন যদিও নিজে মরে গেলে আসলে হারাম, কিন্তু মানুষ তো এমনিতেই মেরে ফেলতেছে, এত বড় একটা পাপ কাজ হইতেছে, আসলে কোনো বিচার নাই এই জায়গায়। তার এই জায়গায় মত নাই, ডিভোর্সের কোনো মত নাই। আপনাকে বলছিল ফোন করে যাবার ডিভোর্সের মত নেই।
তাকে না এটা বলেন বলছিল বলেন নাই, কিন্তু আমি তার বাপের বাড়ি ফোন আছে, 10টা ফোন আছে, সে রাত্রেবেলা উঠে একবার ফোন করে বলতে পারতো না যে ডিভোর্স আমার মত নাই, তুমি গেস করো। আমি জানি তার মত নাই জায়গায়। কেমনে জানেন? আপনি তো বলেই নাই তো। সে তার মন সম্পর্কে আমার জানা আছে। মন সম্পর্কে জানে না, সে একটা বাচ্চার কাছ থেকে ফোন নিয়ে একটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারে না যে জান এই ডিভোর্স কিন্তু হইতেছে না, আমি বাইকে আইতেছি, বা জান এটা কিন্তু এটা। তারে বললো ফোন করবে না, আর ফোন করলো না সে।